আফগানিস্তানের 3টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহত 38। তালেবান সরকারের নিন্দা, সন্ত্রাস বিরোধী অভিযানের দাবি পাকিস্তানের। বাহরাইন ও কুয়েতে 8টি মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। নতুন করে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দোহায় হচ্ছে বৈঠক। তীব্র হয়ে উঠেছে রুশ ইউক্রেন যুদ্ধ। 24 ঘন্টায় ইউক্রেনের 86 ভবন দখলে নিল রাশিয়া। 7টি ড্রোন দিয়ে পাল্টা হামলা কিয়েভের। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আমি ওমর ইনাম। আফগানিস্তানের 3টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 38 জন মারা গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলাকে আগ্রাসন উল্লেখ করে নিন্দা জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে পাকিস্তানের দাবি, পাক আফগান সীমান্তের সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি, এই সন্ত্রাসীরা করাচিতে হামলার জন্য দায়ী। প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলায় ভবনটি যুদ্ধবিধ্বস্ত গাজার রূপ পেয়েছে। এটি আফগানিস্তানের পূর্বাঞ্চল। শুধু এখানেই নয়, আফগানিস্তানের 3টি প্রদেশে একযোগে বিমান হামলা চালায় পাকিস্তান। আফগান সরকার জানিয়েছে, এসব হামলায় 38 জন মারা গেছে, আহত 163 জন। বাসিন্দারা বলছেন, হামলার জন্য এমন সময় বেছে নেওয়া হয়েছে যখন সবাই ঘুমিয়েছিল। ঘুমন্ত মানুষের উপরই হামলা চালায় পাকিস্তান। তখন রাত প্রায় 12:15। বিমানটি যখন এসে এই বাড়িতে আঘাত করে তখন সবাই ঘুমিয়েছিল। বাড়ির ভেতরে শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধরা ছিলেন। তারা সবাই ঘুমিয়েছিলেন। তারা খুস্তে বোমা হামলা চালিয়ে শিশু, নারী ও বয়স্ক নিরীহ মানুষকে হত্যা করেছে। কুনারেও তারা শিশু, নারী ও ছাত্রদের হত্যা করেছে। এমনকি আমাদের ক্রিকেট খেলোয়াড়দেরও হত্যা করেছে। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। গত 50 বছর ধরেই পাকিস্তান আমাদের ওপর অত্যাচার করে আসছে। অবশ্য পাকিস্তানের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল পাক আফগান সীমান্তের সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বিমান ও স্থল হামলায় 29 জঙ্গিকে হত্যা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে বিপুল গোলাবারুদ। পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি, রোববার রাতে পরিচালিত এই অভিযানটি ছিল একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে, যারা করাচিতে প্রাণঘাতী হামলা চালিয়ে 3 নিরাপত্তা সদস্যকে হত্যা করেছে। তবে আফগান কর্তৃপক্ষ বরাবরই তাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে এটিকে কাপুরুষোচিত আগ্রাসন বলে অভিহিত করেছেন। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত ফেব্রুয়ারিতে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধের পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানের সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল জিও নিউজের সম্প্রচার 15 দিনের জন্য স্থগিত করেছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা PEMR এর নির্দেশে আগামী 13 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে জিও নিউজের সম্প্রচার। নিয়ন্ত্রক সংস্থা বলছে, গত 26 জুন মহরমের একটি অনুষ্ঠানে জিও নিউজ এমন কিছু ধর্মীয় দৃশ্য প্রচার করেছে যা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। এতে সম্প্রীতি নষ্টের পাশাপাশি ব্যাহত হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তবে এই বিতর্কে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল জিও নিউজ। সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছিল ওই অনুষ্ঠান। এক বিবৃতিতে জিও নিউজ জানায়, সম্প্রচার করা অনুষ্ঠানে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু দেশের শিয়া অনুসারীদের আচার অনুষ্ঠান দেখানো হয়। এর উদ্দেশ্য ছিল স্থানীয় রীতিনীতি তুলে ধরা, কোনো ধর্মীয় মতবাদকে সমর্থন নয়। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় এখনই উঠছে না বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বিল। বিলটির প্রস্তাবের বিয়ে, দত্তক, হিন্দু মুসলিম উত্তরাধিকার আইন সব এক ছাতার আওতায় আনার প্রস্তাব করা হয়। আজ বিলটি বিধানসভায় উত্থাপনের কথা থাকলেও সকালে জানানো হয়, এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আগামী 7 জুলাই থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হবে, যেটি বাজেট অধিবেশন। তখন বিলটি উত্থাপন করা হবে কিনা রাজ্যের আইন দপ্তর সেটি ঠিক করবে বলে জানা গেছে। বর্তমানে আইন দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। বিজেপি শাসিত 3 রাজ্য উত্তরাখণ্ড, গুজরাট ও আসামে অভিন্ন দেওয়ানি বিধি চালু আছে। বিরোধী দল তৃণমূল প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। তাদের মতে এর কারণে মুসলিম সহ সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব করা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত এই ধরনের জনবিরোধী আইনগুলো, স্বৈরাচারী আইন, এগুলোর তীব্র বিরোধিতা করা হবে। আরো দু একটি স্পর্শকাতর আইনের কথা শোনা গেছে, সেগুলো পাওয়া গেলে সেগুলো খতিয়ে দেখে যেখানে মানুষের সমাজের দ্বিধাদ্বন্দ্ব বিভেদ বেড়ে যেতে পারে, সেখানে যেখানে একটা সমস্যা তৈরির জায়গা আছে এবং প্রত্যেক মানুষ, বিভিন্ন ধর্মের প্রত্যেক মানুষের যে অধিকারগুলো সেখানে যাতে খর্ব না হয়, সেগুলো সুরক্ষিত যেন থাকে, তৃণমূল কংগ্রেস তার পক্ষে গোটা বিষয়টা খতিয়ে দেখছে। দীর্ঘ 22 মাস পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। কলকাতা নিউ মার্কেট থেকে শুরু করে পেট্রাপোল, গেদে, ফুলবাড়ির মতো সীমান্তে ফিরেছে আশার আলো। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে গত প্রায় 2 বছর তাদের ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়ে। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, মুদ্রা বিনিময় কেন্দ্রসহ নানা খাতে জড়িত হাজারো মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। তবে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের দাবি, ক্ষতিটা বাংলাদেশেরই হয়েছে। এই ট্যুরিস্ট ভিসা হলে আমাদের খুবই ভালো হবে এবং আমরা এটা খুব আনন্দিত। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ধরি, লক্ষাধিক লোক উপকৃত হবে। বিশেষ করে পেট্রাপোল, বেনাপোল, আমরা এর সঙ্গে যারা যাতায়াত করি, এখন প্যাসেঞ্জার 400, 450, 500, যাই হোক এরকম কাছাকাছি, ম্যাক্সিমাম 500-600, কিন্তু হেটা পার ডে 6-7 হাজার হয়ে যাবে। এই রুট ছেড়ে অনেক ড্রাইভার অনেকেই চলে গেছে অন্য কাজের সন্ধানে। এখন ভিসা চালু হলে আশা রাখছি তারা ফিরে আসবে, আমাদেরও হয়তো একটু ভালো হবে পরিস্থিতি। আমরা ব্যবসাপাতি, সামাজিকতা, সংস্কৃতি সব একই। আমাদের ট্যুরিস্ট ভিসা হবে, মেডিকেল ভিসা হবে। আমাদের সব সময় আমাদের যাওয়া আসার জন্য সুব্যবস্থা হলে 2 দেশের গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাবো এবং দারুণ খুশি আমরা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত 8টি মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সূচি দাবি করেছে তেহরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি হয়েছে। এ বিষয়ে দোহায় বৈঠকে বসতে রাজি হয়েছে 2 দেশ। মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দাবি করা হয়, বাহরাইন ও কুয়েতের হামলায় 8টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে, সামরিক তৎপরতার সময় ছিটকে আসা শাপনেরের আঘাতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চল জুড়ে ফের উত্তেজনা বাড়ার মধ্যেও হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব তেহরানের। এ ব্যবস্থাকে পাশ কাটানোর যে কোনো উদ্যোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করা হয়। তবে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্র আপাতত একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখতে রাজি হয়েছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধ নিরসনে মঙ্গলবার দোহায় মুখোমুখি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে আলোচনায় ফেরার আগে নিজেদের শর্তের কথা মনে করিয়ে দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তা মেহেদি ফাজাইলি বলেছেন, জব্দ করা অর্থে প্রবেশাধিকার সহ সমঝোতার গুরুত্বপূর্ণ শর্তগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আলোচনায় আবারও গুরুত্ব পাচ্ছে লেবানন ইস্যু। তেহরানের দাবি, দক্ষিণ লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি সুস্পষ্ট সময়সূচি থাকতে হবে। তাদের মতে, এমন রূপরেখা ছাড়া দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে কূটনৈতিক তৎপরতা বাড়লেও মাঠের বাস্তবতা এখনও অস্থির। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও সেনাপ্রধান জেনারেল ইয়ার জামিল বলেছেন, লেবানন সংক্রান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে ইসরায়েল এবং এর সফল বাস্তবায়নে কাজ করবে তারা।
এদিকে লেবাননে চলমান সংঘাতের মধ্যেই গাজায় নতুন প্রাণহানির খবর এসেছে। আর সিরিয়া সতর্ক করে বলেছে, ইসরায়েলে চলমান সামরিক অভিযান পুরো অঞ্চলকে আবারও বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ওমান উপসাগরে নতুন করে ড্রোন হামলার পর আবারও অচল অবস্থার ঝুঁকিতে পড়েছে বিশ্বের প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালী। ইরানের সাম্প্রতিক সতর্ক বার্তায় মাইন ও ক্ষেপণাস্ত্রের আতঙ্ক বেড়েছে। তাই এই রুট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো। এখনও এই প্রণালী অতিক্রমের অপেক্ষায় $125 বিলিয়ন পণ্যবাহী 1200 কার্গো জাহাজ। চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম তেল পরিবহন জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু ওমান সাগরে নতুন করে ড্রোন হামলার পর পরিস্থিতি বদলে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী গত বুধবার 73টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর গত ফেব্রুয়ারি শেষে ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল সর্বোচ্চ জাহাজ চলাচল। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির অধীনে ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জাহাজ কোম্পানিগুলোর মধ্যে আস্থা ফিরতে শুরু করে এবং স্থিতিশীল হতে শুরু করে জ্বালানির বাজার। এই সময় জাতিসংঘ ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বা IMO এই অঞ্চলে আটকে পড়া প্রায় 500টি জাহাজ এবং 11,000 নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি মানবিক অভিযান শুরু করেছিল। কিন্তু উপসাগরের একটি জাহাজে ড্রোন হামলা হওয়ার পর পুরো পরিকল্পনাটি ভেস্তে যায়। এর ফলে মাত্র একদিনের ব্যবধানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় অর্ধেক কমে গেছে। সংঘাত শুরু হওয়ার আগে ইরান ও ওমানের মধ্যবর্তী এই পথ দিয়ে প্রতিদিন 110 থেকে 160টি জাহাজ চলাচল করত। বর্তমানে হরমুজ প্রণালী অতিক্রমকারী অধিকাংশ জাহাজই ইরানের পতাকাবাহী বা তাইওয়ান ভিত্তিক এভারগ্রিন কোম্পানির। মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ পর্যন্ত অন্তত 46টি জাহাজ ক্ষতিগ্রস্ত এবং 14 জন নাবিক প্রাণ হারিয়েছেন। ফলে বড় বড় বৈশ্বিক পরিবহন সংস্থাগুলোর নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেক বিমা কোম্পানিগুলো তাদের নিরাপত্তার সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, IMOর উদ্ধার কর্মসূচি স্থগিত থাকায় আগামী দিনগুলোতে এই প্রণালীতে জাহাজ চলাচল সীমিত থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বর্তমানে এই অঞ্চলে থাকা সব জাহাজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা আবারও নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে, আর যার উপর নির্ভর করছে বিশ্বের অন্যতম প্রধান এই অর্থনৈতিক করিডোরের ভবিষ্যৎ। মায়েশিকা রহমান, স্টার নিউজ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই নতুন মাত্রা পেল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গেল 24 ঘন্টায় দুপক্ষই ব্যাপক হামলা চালিয়েছে। দোনেস্ক অঞ্চলের 86টি ভবন দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। আর রাশিয়ার তেল শোধনাগার, রেল সেতু ও গোলাবারুদের ডিপো ধ্বংসের পাল্টা দাবি করেছে ইউক্রেন। সব মিলে জটিল রূপ নিয়েছে সংঘাত। এর মধ্যেই ট্রাম্পের দেয়া কিছু প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একের পর এক রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। রোববারও ড্রোন হামলায় এভাবেই কেঁপে ওঠে ইউক্রেনের দোনেৎস্ক। এই অঞ্চলের আরও 86টি ভবন দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার 2টি তেল শোধনাগার, একটি রেল সেতু ও গোলাবারুদ ডিপো। রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের দাবি, গেল 24 ঘন্টায় ইউরোপের অন্যতম বড় পারমাণবিক স্থাপনা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে 60টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দুপক্ষের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা চললেও রণাঙ্গনে বাড়ছে লড়াইয়ের তীব্রতা। রুশ প্রেসিডেন্ট বলছেন, ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব রুশ আগ্রাসন ঠেকানোর কৌশল মাত্র। তারা চায় আমরা অগ্রযাত্রা থামাই এবং তাদের অনুকূলে আলোচনা শুরু হোক। আমরা সেই সুযোগ দেব না। কিয়েভ সরকারকে রক্ষা করা আমাদের পরিকল্পনার অংশ নয়। ডনবাস ও নেভোরোসিয়ার পূর্ণ মুক্তি আমাদের লক্ষ্য।
পুতিনের দাবি ইউক্রেনের এসব হামলা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না। আঙ্কারায় ট্রাম্পের সাথে বৈঠকের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া সমঝোতা প্রস্তাবে রাশিয়া ইতোমধ্যেই সম্মত হয়েছে। আমাদের কিছু সমঝোতার প্রস্তাব দেয়া হয়েছিল, আমরা সেগুলো বিবেচনা করেছি এবং শেষ পর্যন্ত সম্মত হয়েছি। ইরান ইস্যু সক্রিয় পর্যায়ে শেষ হওয়ার পর আমরা আবারও মার্কিন প্রতিনিধিদের মস্কোতে স্বাগত জানাতে প্রস্তুত। ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতারা ট্রাম্পের অবস্থান বদলে দিয়েছেন বলে যে আলোচনা চলছে সেটিও নাকচ করেছেন পুতিন। ইফাতিরা, স্টার নিউজ। পূর্ব চীন সাগর এবং জাপান সাগরের ওপর কৌশলগত বোমারু বিমান নিয়ে যৌথ টহল দিয়েছে চীন ও রাশিয়া। প্রায় 6 ঘন্টার এই অভিযানে রাশিয়ার Tu-95MS ক্ষেপণাস্ত্রবাহী বোমারু বিমান অংশ নেয়। দক্ষিণ কোরিয়া জানায়, বিমানগুলো তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করলেও কোনো আকাশসীমা লঙ্ঘন করেনি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মাসে রাশিয়ার ভ্লাদিভস্তকে দুদেশের বার্ষিক যৌথ নৌমহড়া সমুদ্রে টহল হবে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে চীন রাশিয়ার এই সামরিক প্রতিযোগিতা জাপানের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার তীব্র সমালোচনা করে এটিকে শান্তি বিনষ্টের চেষ্টা বলে আখ্যা দিয়েছে বেইজিং। এদিকে ভারত ও প্রশান্ত মহাসাগরে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে যৌথ সামরিক মহড়া করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। নিজেদের সামরিক প্রস্তুতি জোরদারে কিউশু দ্বীপে দুদেশের সেনারা এই অনুশীলনেও অংশ নেন। ট্যাঙ্কের গর্জন, সাজোয়া যান, পর্যবেক্ষণ ড্রোন আর একের পর এক গোলাবর্ষণ। জাপানের হুইতা প্রিফেকচারের এই দৃশ্য দেখেই মনে হতে পারে পুরোদমে যুদ্ধ চলছে। যুদ্ধ না হলেও সংঘাত শুরু হলে কিভাবে সামাল দেওয়া যায় সেই অনুশীলনই করল যুক্তরাষ্ট্র ও জাপান। রিজলিউট ড্রাগন নামের বার্ষিক এই মহড়ায় অংশ নেয় 90 মার্কিন মেরিন এবং জাপানের 300 জন সেলফ ডিফেন্স ফোর্সের সদস্য। মহড়ায় ট্যাঙ্ক, সাজোয়া যান, নজরদারি ড্রোন এবং সমন্বিত স্থল অভিযান পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা হয়। 20 জুন শুরু হওয়া 10 দিনের এই মহড়া পরিচালনা করছে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড। কিউশু, রিউকিউ দ্বীপপুঞ্জ জুড়ে চলা পুরো অনুশীলনে দুই দেশের মিলিয়ে অংশ নিচ্ছেন প্রায় 9400 সেনা সদস্য। চীনকে ঘিরে ভারত প্রশান্ত মহাসাগরে বাড়তে থাকা কৌশলগত প্রতিযোগিতা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তাইওয়ান প্রণালীতে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জাপানের এই যৌথ মহড়াকে আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতা জোরদারের বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইতালির রাজধানী রোমে একই পরিবারের 3 বাংলাদেশিকে হত্যার ঘটনায় আসামি শাহাদাত হোসেনকে এখনও আটক করা যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে ইতালি পুলিশ। ঘটনার রাত থেকেই পলাতক ওই সন্দেহভাজন। শাহাদাত ইতালিতে এক বাংলাদেশির সাথে সাবলেট থাকতেন। তার স্ত্রী সন্তান লন্ডনে থাকেন। এছাড়া এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে রোম পুলিশ। এর আগে জবানবন্দি দিয়েছেন নিহত দম্পতির বেঁচে যাওয়া সন্তান আমির। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে দেয়া তার জবানবন্দিতে উঠে আসে লোমহর্ষক হত্যার বর্ণনা। 2 দিন পেরিয়ে গেলেও সন্দেহভাজন আটক না হওয়ায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। একই পরিবারের 3 জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন থেকে এসে একজন ইতালিতে বসবাস করে হত্যাকাণ্ড ঘটিয়ে উধাও। এখনো পর্যন্ত ইতালিয়ান পুলিশ তাকে ধরতে সক্ষম হয়নি। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা অনেকে আতঙ্কিত, বিচলিত অবস্থায় রয়েছে। কেননা ইতালির মতো একটি নিরাপদ দেশে এরকম হত্যাকাণ্ড কখনোই ঘটেনি। প্রবাসী বাংলাদেশিদের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন তাকে গ্রেফতার করে। এখনো পর্যন্ত ইতালিয়ান পুলিশ তার কোনো প্রকার হদিশ খুঁজে পায়নি। গতকালই কিন্তু আনুষ্ঠানিকভাবে ইতালি পুলিশের যে প্রধান ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু আসামির ছবি প্রকাশ করেছে। প্রকাশ পাওয়ার পরপরই কিন্তু ইতালীয় গণমাধ্যম সহ বাংলাদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে আসামির ছবি প্রচার করা হচ্ছে। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।